নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবার চলে এসেছি জনতার দরবার নিয়ে। আর জনতার দরবার মানে হচ্ছে কেওটিক স্টুডিও নয়, জনতার দরবার মানে হচ্ছে আমার সঙ্গে থাকেন প্রতিদিন জনতা। দেখছেন তাদের প্রশ্ন থাকে নেতাদের উদ্দেশ্যে। আজকে যারা যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বাঁদিক থেকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, দেবাশিস সরকার অধ্যাপক এবং কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র। আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম এর যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্য আমার সঙ্গে উপস্থিত থাকবেন। তবে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজভবনে যাওয়ার পর যে নির্বাচন কমিশন ময়নাগুড়িতে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে যে ঝড় হয়েছে মিনি টর্নেডো, তার জন্য বাড়ি তৈরি করার আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তার পারমিশন মেলেনি। আর পারমিশন মিলেছে কি ক্ষতিপূরণ দেওয়ার। কতটা ক্ষতিপূরণ? একেবারে বেছে বেছে ক্ষতিপূরণ, যার যতটা ক্ষতি হয়েছে সেই অনুযায়ী। দেখুন। প্রাকৃতিক বিপর্যয় শিকার এই মানুষগুলো আশ্রয় চেয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ৫,০০০ মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই, আমরা বাংলার বাড়িতে ১,২০,০০০ টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে ৬ দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। দিন দশেক পার হলেও রাজ্য সরকারের সেই আবেদনে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে ৫,০০০ টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে ২০,০০০ টাকা ড্যামেজ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা। এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল। শুধু তাই নয়, অসমে উৎসব ভাতার সঙ্গে তুলনা টেনে দুর্গত মানুষদের বঞ্চিত হওয়ার এই ঘটনাকে নির্বাচনের ইস্যু করতে চলেছে তৃণমূল। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের ২০০০ কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে ১.৫ লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন ১৬০০ লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কমিশনের সিদ্ধান্তে চাপে পড়ার কথা অস্বীকার করলেও পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা বিজেপির। রাজ্য সরকার চাইছে আমরা বিরাট ঢাকঢোল পিটিয়ে নতুন বাড়ি করে দিচ্ছি নির্বাচনের আগে, এটা প্রচার করবে। ঝড়ে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে টেনে আনলো, তারপরে নিজেরা ঘর বানিয়ে দেবেন বলে একটা রাজনৈতিক প্রচারে নেমে পড়লো। তারপরে কি করে সেখানে ঘর বানাতে দেওয়া সম্ভব নয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে তৈরি হয় সেভাবে ঝড়ে দুর্গতর বাড়ি তৈরি হয় না। পঞ্চায়েত নির্বাচন থেকেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। সাফল্যও মিলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মেরা বুথ সবসে মজবুত অনুষ্ঠানে এই সমস্যার কথা উল্লেখ করেছিলেন মালদার এক সাধারণ বিজেপি কর্মী। ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है 100 दिन के जो काम, तो गांव के लोग, हर लोग, अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है। बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं, बीच में गलत किया है, हिसाब नहीं दिया है। ये बात हम कार्यकर्ताओं को घर घर जाके बतानी होगी। जन्म भी नहीं हुआ, इनके नाम लिख दिए थे, तो ये बात बताना चाहिए ताकि लोगों को विश्वास हो जाएगा। ফলে ২৪-এর নির্বাচনেও জলপাইগুড়ির দুর্গতদের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লাভ দেখছে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। আর জনতার দরবার মানে আমার গুরুত্ব নয়, এখানে অল্প বয়সী মুখগুলো যারা রয়েছে তাদের গুরুত্ব, সেই জনতার গুরুত্ব। প্রথম প্রশ্ন জনতার থেকে নেব। কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? বিজেপির উদ্দেশ্যে। বিজেপি, কেয়া ঘোষ। প্রথম প্রশ্ন বিজেপিকে, নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তটিকে আপনারা কি জানাচ্ছেন? আপনারা
মানে আপনারা অসুবিধার মধ্যে পড়লেন কিনা এ রাজ্যের নির্বাচনে? দেখুন, সুবিধে অসুবিধের ব্যাপার নয়, এরকম একটা দুর্যোগ হয়েছে, সাধারণ মানুষ তারা বাড়ি, তাদের মাথার উপর থেকে ছাদ তারা হারিয়েছেন, নিঃসন্দেহে দুঃখের। কিন্তু খারাপ লাগছে যখন দেখি একটা রাজনৈতিক দল তারা চিল শকুনের মতন এই মানুষের দুর্গত অবস্থাকেই সেটাকে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক সুবিধার্থে। আমি এই ছবিটা দেখছিলাম, আপনারা তো সব ইয়াং ছেলে মেয়ে, কলেজ পড়ুয়া রয়েছেন, কেউ চাকরি হয়তো করেন। আমি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি জানি না পশ্চিমবঙ্গ সরকারের উনি কে, উনি বক্তব্য রাখছেন সরকারের তরফে, পাশে দাঁড়িয়ে রয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। এটা নির্বাচন চলছে, নির্বাচনের এখন ইতিমধ্যেই আমি শেষ করি, আপনারা সমর্থন করেন? এখন হচ্ছে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং তৃণমূল যেটা চাইছে, ওই যেটা আমাদের রাজ্যসভার সাংসদ বললেন শ্রমিক দা, যে এইটাকে কাজে লাগিয়ে তারা ঢাকঢোল পার্টি আমরা করেছি। যদি এত করতেন তাহলে এই রাজ্যে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত 35 লক্ষ বাড়ি যেগুলোকে অলরেডি দেওয়া আছে, তা সত্ত্বেও আমরা দেখি বাঁকুড়াতে একটি বাড়িতে 3টে বাচ্চা ওই বাড়ি চাপা পড়ে মারা যায়। তার বাবাকে রাজনৈতিক কারণে অভিষেক ব্যানার্জি আবার টানতে টানতে দিল্লি নিয়ে গেছিলেন। এইটা বললেন না যে কেন তার মাথার উপর ছাদ নেই। আমি একটা প্রশ্ন করেছিলাম, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সমর্থন করেন? অয়নদা, যন্ত্রণাটা কোথায় জানেন তো তৃণমূলের? এই যে আমফানের সময় আমরা দেখেছিলাম যে এই যে ত্রাণের টাকা আসছে আর চলে যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে, যাদের 2তলা 3তলা বাড়ি ছিল ইতিমধ্যেই, আপনারাও স্টোরি করিয়েছিলেন, তাদের বাড়িতেই তাদের কাছে টাকা চলে যাচ্ছে, ত্রিপল চলে যাচ্ছে। আমরা সুবিধা অসুবিধা, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাইছি। এখানে এই बीच में खा गए हैं, এই যে প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, সেই আশঙ্কাই বিজেপি করছে যে এখানে যদি বাড়ি তৈরির অনুমতি দেয় তাহলে আবার একটা দুর্নীতি। বিষয়টা হচ্ছে যে দুর্নীতি দেখার জন্যে তো নিজেকে আগে নিরপেক্ষ হতে হবে। তো উনি তো একের পর এক দুর্নীতির নায়ক, এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে নিজের দলে টেনে নিয়েছে। কাকে বলছেন দুর্নীতির নায়ক? আমি জিজ্ঞাসা করছি, কাকে বলছেন? আমি এখানে বিজেপির জবাব দিতে আসিনি। আরে উত্তরটা তো দিতে হবে, একটা কথা ছুড়ে দিলে তো হবে না, উত্তরটা দিতে হবে। উত্তরটা বলুন, কাকে বলছেন দুর্নীতির নায়ক? আজকে যাকে দেখলাম মঞ্চে, আজকে যাকে দেখলাম নিজের ভাইপোকে নিয়ে মঞ্চে একের পর এই দিক থেকে ওদিক হাঁটছিলেন, তিনি হলে রাজি আছি। উত্তরটা দাও। আমি আবার বলছি, এই অসভ্যতামিটা হচ্ছে বিজেপির। অসভ্যতামি তৃণমূল করে, কাকে বলছেন দুর্নীতির নায়ক? কটা দুর্নীতি তার বিরুদ্ধে অভিযোগ আছে বলুন? যারা জেলে থাকার কথা বেলে আছে তারা বড় কথা বলছে। আমি আবার বলছি যে দেশের যারা দুর্নীতির তদন্ত করে, সিএজি একের পর এক কেন্দ্র সরকারের প্রকল্পতে, বিজেপি শাসিত রাজ্যতে, এমনকি ন্যাশনাল হাইওয়ে যেটা কোনো রাজ্যের এখতিয়ারভুক্ত নয়, সেটা শুধুমাত্র কেন্দ্রের এখতিয়ারভুক্ত, সেখানে ভুরি ভুরি দুর্নীতি বার করেছে। তো দুর্নীতির নায়ক তো নরেন্দ্র মোদী। আমি নরেন্দ্র মোদীকে দুর্নীতির নায়ক বলছি। বিজেপি যে অভিযোগগুলো করছে, সিপিআইএম যে অভিযোগগুলো করছে দুর্নীতির, এখানে দুর্নীতি হয়। আমি আবার বলছি, ওই জন্য প্রধানমন্ত্রীকে বলতে হলো বাতানা পড়েগা তাকি লোগো কো বিশ্বাস হো যায়। তার মানে মানুষ মিথ্যাকে বিশ্বাস করছে না, এটা উনিও ভালো করে জানে। মানুষকে মিথ্যাটা বোঝাবার দায়িত্ব উনি বিজেপির নেতা কর্মীদের দিয়েছেন, তার জন্য বিজেপির এত গলাবাজি। এখানে আমাদের পরিষ্কার একটা কথা, যে আপনি কি সমর্থন করেন নির্বাচনের কমিশনের এই সিদ্ধান্তকে? এক মিনিট, আমি জাস্ট একটা শেষ করে দিই। আমার কথা হচ্ছে, যদি এমসিসি কে শিখণ্ডি খাড়া করা হয় তাহলে সেটা সকলের জন্য সমান হবে। তাহলে ভারতবর্ষের 29টা অঙ্গ রাজ্যের জন্য সমান হবে, ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন লড়ছে সকলের জন্য সমান, সব রাজ্য সরকারের জন্য সমান। তাহলে আসামে এই বিহু কমিটির জন্য কি করে 1.5 লক্ষ টাকা সেখানে বরাদ্দকে অনুমতি দেওয়া হয়, এবং বাংলার 1600 পরিবারকে বঞ্চিত রাখা হয়? প্রশ্ন শুনেছি। দেবাশিস দা, আপনি কি সমর্থন করেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত? না, এখানে কথাটা একদম পরিষ্কার বুঝতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ, একদম আম জনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রকে, তৃণমূল বিজেপি না, রাষ্ট্রকে ভাবতে হবে যে পুনরুদ্ধার এবং ওই মানুষকে কত তাড়াতাড়ি, কখনোই আগের জায়গায় ফেরাতে পারবে না, তার কাছাকাছি জায়গায় ফিরিয়ে দেওয়া যায়। এটা রাষ্ট্রের, একটা স্বাধীন দেশে রাষ্ট্রের কর্তব্য। দুর্ঘটনাটা কোথায় ঘটে যাচ্ছে জানো তো? তুমি যা বাইট দেখালে তার মধ্যে সেটা দুর্ঘটনা ঘটে গেল। কি ঘটে গেল?
নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বলছে তৃণমূলের টাকা। আরে টাকা তৃণমূলেরও না, টাকা বিজেপিরও না, টাকাটা হচ্ছে আমরা যারা ট্যাক্স দিই সেই পয়সায় রাষ্ট্রের টাকা। ফলে এখানে দুর্ভাগ্যজনকভাবে যখন মানুষ আক্রান্ত হয় তখনও তাকে নিয়ে রাজনীতি করার জন্য বিজেপি এবং তৃণমূল সেই পুনরুদ্ধারের কাজেও রাজনীতি নিয়ে আসছে। এখানে একটা শুধু বলি, এখানে নির্বাচন কমিশনকে ভাবতে হবে এই তৃণমূলের টাকাও নয়, বিজেপির টাকাও নয়, কিন্তু স্বাধীন ভারতের রাষ্ট্রের টাকা নিয়ে এই মানুষকে কি করে উদ্ধার করা যায়, তাদের মাথার ওপর ছাদ নেই, তারা ঘর হারা, আর তৃণমূল দাবি করছে যে প্রশ্ন 20,000 টাকা করে দিতে বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ হচ্ছে 20,000, আর অল্প ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদের 5,000। দেখাবো সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা কি বলছেন। আরো তর্ক বিতর্কে এবং জনতার প্রশ্নে আসবো, তবে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পর ফিরে আসছি আবার জনতার দরবার। জনতার দরবারে আরো একবার আপনাদের জানাই স্বাগত। যেটা বলছিলাম যে জনতার দরবারে আমরা আলোচনা করছি এই ময়নাগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাড়িগুলি তৈরি করে দিতে চেয়েছিল রাজ্য সরকার, কিন্তু নির্বাচন কমিশন অনুমতি দেয়নি। তার বদলে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। কতটা ক্ষতিপূরণ দেখুন। উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 632টি পরিবার। এর মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা করে পড়েছে। আংশিক ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন 5,000 টাকা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্তদের কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া যাবে সেটা ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। এই আর্থিক ক্ষতিপূরণে অনেকেই খুশি নন। তাদের প্রশ্ন, 20,000 টাকায় কি হবে? মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 টাকা কি কাজ করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার দেওয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ঢোকাইলে খুবই ভালো হয়। তো এই 20,000 টাকা দিতে কিছুই হবে না আমাদের। তো 20,000 টাকা দিয়ে কি করবো? খাবো না কাজ করবো না আর কিছু আনবো? কিছুই তো হবে না 20,000 টাকা দিয়ে আমাদের। আর কিছু যদি সরকার দেয়, যদি কিছু দেয় পাই আর একটু ভালো হয়। 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস। এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। যেহেতু এখন ভোটের বাজার, তাই দুর্গতদের জন্য বাড়ি তৈরি করতেও নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন। এর জন্য কমিশনের কাছে আর্জি জানায় রাজ্য সরকার, কিন্তু কমিশন না করে দিয়েছে বলে দাবি অভিষেকের। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। তৃণমূলের দাবি কমিশনের বিধি মতোই ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। নিউজ 18 বাংলা। জনতার দরবারে তৃণমূলের উদ্দেশ্যেও প্রশ্ন রয়েছে জনতার, তবে তার আগে কংগ্রেসের সন্দীপা চক্রবর্তী, তার কাছ থেকে মতামত জেনে নেব। এই 20,000-এ কি চোখের জল বন্ধ হয়? দেখুন, আমাদের আজকে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে সর্ষের মধ্যে ভূত না ভূতের হাতের মুঠোতে সর্ষেটা আছে। আজকে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম তৃণমূল এবং বিজেপির তরজা এই ক্ষতিপূরণ নিয়ে। তৃণমূল বলছে, বিজেপি বলছে যে তৃণমূল ঢাকঢোল পেটাবার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিপূরণ দিয়ে বাড়ি বানিয়ে। আমরা বলছি আপনারা ড্রাম বাজান না, আমরা আপনাদের সাথে থাকবো, ক্ষতিপূরণটা তো দিন, ওই মানুষগুলোর মাথায় ছাদ দিন,
ওই মানুষগুলোর পেটের ভাতের জোগাড় করুন। ওই মানুষগুলোর ন্যূনতম কয়েকটা দিন চলার জন্য কিছু একটা কাজের ব্যবস্থা করুন, যেগুলো বেসিক নিড। মানে কেন্দ্রের শাসক দলকে বলছো? আমরা বিজেপিকেও বলছি, তৃণমূলকেও বলছি, এবং নির্বাচন কমিশন এই যে মাঝখানে পড়লো এটার, আমরা জানতে চাইছি ন্যাচারাল ক্যালামিটি কোন নির্বাচন কমিশনের কোন এমসিসির ডোজ এন্ড ডোন্টস এর মধ্যে আসে। আমরা সেটা জানতে চাইছি। যেটা আসে সেটা হচ্ছে যে কোনো ভগবানের মূর্তি নিয়ে, ভগবানের ফটো নিয়ে কোনো ধার্মিকভাবে আপনারা কোনো রকম কোনো ভোট প্রচারে যেতে পারবেন না, কিন্তু বিজেপির ক্যান্ডিডেট সেটা যাচ্ছে, সেটা ইলেকশন কমিশনের নজরে পড়ে না। সেই জন্য আমি বলেছিলাম যে সর্ষের মধ্যে ভূত না, ভূতের হাতেই সর্ষেটা আছে। অ্যাকচুয়ালি মোদিজি বলেন না, আমরা শেষ করিনি, মোদিজি একটা কথা বলেন না যে ওই এক্সট্রা 2AB, এখন দেখবেন আপনারা বিজেপির সবাই ওদের নামের সাথে ব্র্যাকেটের মধ্যে লিখছে মোদি কা পরিবার, বিজেপির নামটা নিতে লজ্জা করছে এখন বিজেপি সবার। না আমি এটা বলেন, আমি শেষ করি। ওই নির্বাচন কমিশন ইনভিজিবল, আমি শেষ করে নিই। নির্বাচন কমিশন ওই ইনভিজিবল একটা ব্র্যাকেটের মধ্যে ওইটা লিখছে, ওই এক্সট্রা 2AB এর মতো, ওটা দেখা যাচ্ছে না, কিন্তু ওটা কার কাছ থেকে 20 সেকেন্ডে জবাব নেব না। কারা বলছেন? কংগ্রেস, যারা দীর্ঘদিন ধরে এই ধর্মের নামে বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতি করে এসছেন। রাহুল গান্ধী ভোট এলে টেম্পল রান করেন, কখনো মসজিদ রান করেন, কখনো গির্জা রান করেন। তারা বলছেন ভোটের আগে কে কি ছবি নিয়ে যাচ্ছে, কেউ জনতার প্রশ্ন রয়েছে, জনতার প্রশ্ন রয়েছে, জিজ্ঞেস করুন। রাহুল গান্ধী টেম্পল রান করেন, রাহুল গান্ধী কেন তাকে মন্দিরে যেতে হচ্ছে সেটার প্রশ্নের উত্তর দিন। অল্প বয়স্ক মুখদের গুরুত্ব দিতে হবে। কার প্রশ্ন, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে। কৃষাণু মিত্র, বাড়ি বানানোকেও ভোটের ইস্যু করছেন কেন? দুর্গতদেরকে নিয়েও কি রাজনীতি করাটা ঠিক? না দিদি ভাই, একদমই ঠিক নয়। আমরা এটা করতেও চাই না, আমরা করছিও না। শুধু আপনার জ্ঞাতার্থে বলে রাখি, হয়তো আপনি টিভিতে দেখেওছেন, এই নিউজ 18-এর পর্দায় দেখেছেন, যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন কিন্তু কলকাতা থেকে 600 কিলোমিটার দূরে উড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকাল থেকে যারা কলকাতার নেতৃত্ব সবাই চলে গেছিলেন। রাত্রেবেলায় 12টার সময়, 1টার সময়, 2টোর সময় হসপিটাল লোকের বাড়ি বাড়ি তৃণমূল নেতৃত্বকেই দেখা গেছেন। পরের দিন সকালবেলা নাটক করার জন্য শুভেন্দু অধিকারী বিজেপির নেতা গেছিলেন। তো সুতরাং আমরা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ হওয়ার পর থেকেই তৃণমূল তাদের সাথে আছে। আমাদের কোনো ভোটের জন্য বা টিভির ক্যামেরার জন্য লাগে না। আমরা যেরকম আসামের মানুষকে এমসিসি থাকা সত্ত্বেও সেখানে বিহু উৎসব পালনের জন্য রাজ্য সরকারকে, আসামের বিজেপি রাজ্য সরকারকে অনুদান দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কৃষাণু বারবার তুমি যেটা বলছো, কৃষাণু বারবার যেটা অভিযোগ করছো, ওকে বিহু বললেন উনি, এটা সত্যি তো। অরুণ গোবিল বিজেপির প্রার্থী, কবে তিনি রাম সেজেছিলেন কোন সিরিয়ালে? এখন বিজেপির টোটাল পোস্টারে তার রামের অবতারের পোস্টার, এটা নির্বাচন কমিশন দেখছে না। বিহুতে নাকি বিহু উৎসবের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তা শুনলেই যে সেখানে এমসিসি লাগু হলো না। দেখুন, এটার উত্তর তো অবশ্যই নির্বাচন কমিশন দিতে পারবেন। আমি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বলতে পারি, দেখুন এখানে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, তারা আসাম অব্দি যাচ্ছেন কেন? আরে এরপরে এতদিন ছিলেন জাতীয় দল, হয়েছে আঞ্চলিক দলের বলার কোনো অধিকার নেই। দল কি তৃণমূলের আঞ্চলিক দলের বলার কোনো অধিকার নেই? কি কংগ্রেস বলবে এখন? না আমি বলছি না, আমি বলছি না, কিন্তু একটা আঞ্চলিক দলের কি বলার অধিকার নেই? আপনাদের না, তৃণমূল আসামে যাবে কি যাবে না সেটা তৃণমূলের বিষয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বেশ ওকে প্লিজ না, আমার যেটা প্রশ্ন, না ভারতের সংবিধানই অধিকার আমাদের দিয়েছে, বিজেপি দেবে নাকি? আমাদের পারবো না, কিন্তু বিষয়টা হলো সেখানে কংগ্রেস তো বিরোধী দল, কংগ্রেস কেন আপত্তি জানায়নি? কারণ কংগ্রেস জানে এটা 2022 থেকে হয়ে আসছে। এই বিহু ফান্ডে যে টাকাটা সেখানকার যারা ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, কমিটিকে দেওয়া হচ্ছে, এবং সামগ্রিকভাবে সেখানকার কালচার, সেখানকার মানুষ, তাদের জন্য এটার উত্তরটা এখানে আসাম কংগ্রেস কিছু বলছে না। কিন্তু তার মানে তৃণমূল কংগ্রেস বঞ্চনা যেটা ছিল তার উপরে এটাও একটা হাতিয়ার করবে আগামী দিনে। উত্তরবঙ্গে ভোট প্রথম দফায় 3টে আসনে। এই সন্ধ্যের আজকের আলোচনার এটাই হচ্ছে রাজনীতির লজ্জা। রাজনীতির আলোচনার মধ্যে যে বিষয়টাকে নিয়ে এসে আমরা তর্ক বিতর্ক করছি, রাজনীতিটা কিন্তু মানুষকে তার কল্যাণের কথা শেখায়। রাজনীতি শেখায় যে এই রকম প্রাকৃতিক দুর্ঘটনা হয়ে যাওয়ার পর
কি করে রাজনীতি ওই মানুষগুলোকে দ্রুত তার আগের জায়গায় ফিরিয়ে আনবে এই তর্ক করা শেখায়। আজকে কতটা লজ্জার ঘটনা যে রাজনীতি করা হচ্ছে এবং সেই রাজনীতিকে নিয়ে আমরা বিতর্ক করছি, যে রাজনীতি একটা মানুষ এখানে যে 632টা পরিবার দেখানো হচ্ছে, কৃষ্ণ ওকে ছোট ভাইয়ের মতন, ওর সাথে কোনো তর্ক নয়, কিন্তু কখনোই আমি ওকে বলছি 1 মিনিট, কখনোই এই বোধ থেকে কথা বলা উচিত না। রাত্রিবেলাতে তৃণমূল কংগ্রেস না, রাত্রিবেলায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, এইভাবে বোধটা শিখতে হবে। আমরা বললাম তাই, আমরা বলেছি তাই, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান সরকার গুলিয়ে একসা হয়েছে, কিন্তু এরা তো তৃণমূল, উনি গেছেন কি প্রকার করেছেন? একটা প্রেস কনফারেন্স হচ্ছে, গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা কোথায়? প্রেস কনফারেন্স হচ্ছে, 3 জন মন্ত্রী সারিবদ্ধভাবে ক্যাবিনেট মিনিস্টার, তারা পেছনে দাঁড়িয়ে রয়েছেন আলোর অন্ধকারে, আর যিনি স্পোকসপারসন তিনি কি সরকার হয়ে গেছে। এটা করবে, এটা আগামী দিনে এটা হবে, তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। আর বিজেপি সাগর থেকে পাহাড় সন্দেশখালি ইস্যু করছে। দেখুন, সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে। এই বছরের জানুয়ারি থেকে সন্দেশখালী সরগরম। এই ইস্যুকেই 24-এর লোকসভা ভোটে হাতিয়ার করছে বিজেপি। এ নিয়ে আসরে খোদ নরেন্দ্র মোদী। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধরলে ইতিমধ্যেই বাংলায় এসে 6টি সভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী। প্রতিটি সভা থেকেই তৃণমূলকে নিশানা করতে সন্দেশখালীকে হাতিয়ার করেছেন তিনি। বারাসাতের সভার পরে সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেন মোদী। সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार, आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही है। বুধবার উত্তরবঙ্গে বিজেপির প্রচারেও সন্দেশখালীর মহিলারা। নরেন্দ্র মোদীর মতোই অমিত শাহ বাংলায় এসে হাতিয়ার করেছেন সন্দেশখালী ইস্যু। तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेशखाली की तरह अत्याचार करने की छूट देना। পর্যবেক্ষকদের একাংশের মতে এসব থেকে স্পষ্ট 24-এর ভোটে বিজেপির বড় অস্ত্র সন্দেশখালী। বিজেপি এর আগে বাংলায় বিভিন্ন ভোটে বিভিন্ন ইস্যুতে ভোট চেয়েছে, কিন্তু 19-এর লোকসভা ভোট ছাড়া অন্য কোনো ভোটে সাফল্য মেলেনি। 21-এও স্বপ্নভঙ্গ হয়েছে। এবার 24-এর লোকসভা ভোট। এই ভোটে বিজেপির লক্ষ্য মহিলা ভোট। পর্যবেক্ষকদের মতে এই কারণেই সন্দেশখালীকে হাতিয়ার করে মহিলা মন জয় করতে চাইছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে মোট ভোটারের 49.2% মহিলা, অর্থাৎ পশ্চিমবঙ্গে মহিলা ভোট যাদের দিকে তাদেরই বাজিমাত। তৃণমূল বারবারই দাবি করে নারী নিরাপত্তায় দেশের মধ্যে এগিয়ে বাংলা। এই দাবিকেই ভোতা করতে চাইছে বিজেপি। তাই সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে শান দিচ্ছে। এভাবেই বাঙালির আবেগ ও যাত্রাভিমানকে নাড়া দিতে চাইছে পদ্ম শিবির, যাতে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। আমি তো আমাদের কর্মী আবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। এভাবেই সন্দেশখালী ইস্যুতে গরম ভোটের বাংলা। একদিকে সন্দেশখালীকে হাতিয়ার করে ভোটে তার ডিভিডেন্ড পেতে চাইছে বিজেপি, পাল্টা পদ্মের অস্ত্রকে ভোতা করতে আসরে তৃণমূল। সন্দেশখালীতে আমরা রক্তাক্ত হয়েছি, সন্দেশখালীর মানুষ আক্রান্ত হয়েছে, সন্দেশখালীর মানুষ শান্তি পাক, সন্দেশখালীর মানুষ জমি ফেরত পাক। আমরা শুধু এইটুকুনি চাই, ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি। সুতরাং এরকম ঘটনা পেটে তো প্রচার হবে। সন্দেশখালীর যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে গ্রেপ্তার করেছে তো এই রাজ্যের পুলিশ। মাননীয় আদালত সিট করতে বলেছেন, সিবিআই এর একটা সিট হবে, তা কি গেল এলো তাতে? দোষ যে করেছে তার উপযুক্ত শাস্তি হোক। কোর্টে তো ওরা লড়ছে, আমরা ভোটে লড়ছি। নিউজ 18 বাংলা। ভোটের আগে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ইস্যু থাকে, তবে জনতার যে প্রশ্ন, সেই জনতার প্রশ্ন দিয়ে শুরু করব। আপনার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে। সন্দেশখালীর ঘটনায় আদালতের নির্দেশে কি আপনাদের সুবিধা হলো? আদালতের নির্দেশ মানে সিবিআই তদন্তের নির্দেশ। দেখুন, সুবিধে সন্দেশখালীর মায়েদের হয়েছে, সন্দেশখালীর বোনেদের হয়েছে, যাদের প্রায় 1 দশক ধরে
পিঠে বানানোর নাম করে তাদের যৌন শোষণ করা হয়েছে, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এবং যদি রাজি না হয় তাহলে তাদের পুরুষদের, বাড়ির পুরুষদের মেরে, এমন ঘটনাও ঘটেছে, তাদের মেরে হাড়গোড় ভেঙে দেওয়া ধমকিও হয়েছে, কাজেও করে দেখিয়েছে। সুতরাং সন্দেশখালির যে মডেলটা, এটা তো শুধুমাত্র সন্দেশখালি বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা বারে বারে বলছি সন্দেশখালি এরকম বহু পকেট সারা রাজ্যে রয়েছে, ক্যানিং থেকে কোচবিহার সমস্ত জায়গায় রয়েছে। অয়নবাবু, এক সেকেন্ড, আপনি তো অন্য কাউকে ইন্টারাপ্ট করেন না, আমি সবাইকেই করি, সবাইকেই করি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে, আপনার প্রশ্ন আমি নেব, প্রধানমন্ত্রীর আমি আগে বক্তব্য দর্শক বন্ধুর এতক্ষণ ধরে তারপরে আর 10 সেকেন্ড নেব। সিবিআই যে তদন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে ঝড় উঠবে বাংলায়, অবশ্যই তাই। মেয়েরা, আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা মাটি মানুষের প্রতিনিধি বলেন, সন্দেশখালীর মায়েদের পাশে দাঁড়াতে পারছেন না। এক্ষুনি তৃণমূলের যিনি রয়েছেন তিনি বললেন 600 কিলোমিটার দূরে তিনি চলে গেছেন, গিয়ে আমাদের মাথা কিনে নেন, এটা তার কাজ। রাজ্যের মানুষ তাকে নির্বাচিত করেছিল এই কারণে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালী গেলেন না? উল্টে তিনি শাহজাহানের মতন একজন দুর্বৃত্ত, একজন যৌন শোষকের পাশে দাঁড়িয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে। আমি আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম প্রার্থী যাদবপুর থেকে সৃজন ভট্টাচার্য। সৃজন, কিরকম চলছে ভোট প্রচার জানতে চাইবো একটু প্রথমে। খুবই ভালো চলছে, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। আজকে খুশির ঈদ, আমি সকলকে শুভেচ্ছা জানাই, সম্প্রীতি বজায় রাখার আবেদন করি। আজকে প্রচার না, আজকে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যাওয়া এবং একটা খানিকটা কি বলবো আলাপচারিতা। তো সেরকমই আজকে একটা বাড়িতে এখন বসেছি, একটু ঢুকতে দেরি হয়েছে, দুঃখ প্রকাশ করছি। সকলে ভালো থাকুন, সকলকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, যাদবপুরে এবার কি মনে হচ্ছে? যাদবপুরের লড়াইটা কি কতটা কঠিন, না কি মনে হচ্ছে বামেদের পক্ষে? না, পৃথিবীর সব পরীক্ষাই কঠিন। মাধ্যমিকের আগের রাতে মনে হয়েছিল যে এইটা বোধহয় পাশ করবো না, ভালো করেই পাশ করেছিল। উচ্চ মাধ্যমিকের আগেও মনে হয়েছিল, সেটাও ভালো করে পাশ করেছিল। তো ওরকম ব্যাপার না, সব পরীক্ষাই কঠিন, কিন্তু কোনো পাহাড় ডিঙানোই অসম্ভব নয়। এবং আমি রুজি রুটির কথা নিয়ে যাচ্ছি মানুষের কাছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, ওষুধের দাম, বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, ইলেকটোরাল বন্ডে যেভাবে দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির সাথে মানুষের পকেট কাটা যেভাবে ডিরেক্টলি রিলেটেড, তোলাবাজি, চুরি, ডাকাতি, মানুষ সব মিলিয়ে বিরক্ত। তৃণমূল, বিজেপি দুটো দল কোনোটাই মানুষের রুজি রুটির প্রশ্নে খুব সহায়ক হয়েছে বলে মানুষ মনে করছেন না। আমার ধারণা সেই বিরক্তিটাকে বিশ্বাসে, মানে আমি বলছি কি বলবো, পজিটিভ অ্যাঙ্গেল থেকে রূপান্তরিত করা, সেইটাই আমার কাজ। এবং সেই কারণে মানুষের কাছে যাচ্ছি, মানুষ সমর্থন করছেন, ভালোবাসছেন। আশা করি যাদবপুরে এবার একেবারে। সৃজন, তুমি পাস করবে এরকম একটা ইঙ্গিত দিলে, যেহেতু মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, সেগুলোও কঠিন লড়াই ছিল। কিন্তু আমরা আলোচনা করছিলাম সন্দেশখালী নিয়ে। সন্দেশখালী হাতিয়ার করতে চলেছে গোটা বাংলায় বিজেপি। মহিলা ভোটার, বড় ভোটার, 49% এই রাজ্যের ভোটার, সেই মহিলা ভোটার হচ্ছে টার্গেট বিজেপির। তোমরা, মানে এর আগে আমরা দেখেছি তৃণমূলও মহিলা ভোটার টার্গেট করেছে বিভিন্ন প্রকল্প দিয়ে। তোমরা কি মহিলা ভোটারদের কাছে পৌঁছতে পারছো? প্রথমত বোধহয় 14 তারিখ দীপশিতা, মীনাক্ষী, জাহানারাদি, আরো অনেকে মিলে, যারা অনেকেই প্রার্থীও হয়েছেন এবারে, সবাই সাংবাদিক সম্মেলন করবেন এই সংক্রান্ত, আপনারা দেখবেন। আমি কেবল এইটুকু বলতে পারি যে মনুবাদী আরএসএস তারা যদি মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে হাইপার অ্যাক্টিভ হয়, সেটা সন্দেহ করার কারণ আছে। আচ্ছা, উন্নাও, হাথরাস, কাঠুয়া, এগুলো তো আমাদের সবটা মনে আছে। ফলত বিজেপির হাইপার অ্যাক্টিভিটি মহিলাদের নিরাপত্তার প্রশ্নে, যে বিজেপির মাথায় আরএসএস, তারা প্র্যাকটিক্যালি মহিলাদের পারলে মনুষ্য পদবাচ্য মনে করে না। ওরা মহিলাদেরকে ভোট হিসেবে দেখে, তৃণমূলও মহিলাদেরকে ভোট হিসেবে দেখছে। সেই কারণে লোকসভা ভোটের প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ইত্যাদি, সেগুলো নিয়ে ধমকি এইসবও চলবে। আমাদেরকে ভোট না দিলে নাম কেটে দেবো, এইসব তৃণমূল শুরু করেছে। কিন্তু আমি বলছি যে প্রথমত মহিলাদের ক্ষমতায়নের কথাটা যদি আসে, এবং এটা তো ঠিকই যে তুমি আমার থেকে নিয়ে 500 টাকা আমাকে দিচ্ছ, আমার ট্যাক্সের টাকা থেকে নিয়ে আমার থেকে নিয়ে 500 টাকা আমাকে দিচ্ছ, 500 টাকা দিচ্ছ বলে আমাকে কিনে নেওয়া, আমার মর্যাদা কিনে নেওয়া, সেই অধিকার তোমাকে কেউ দেয়নি।
এই কথাটা বিজেপি বললে মুশকিল আছে, কারণ বিজেপি অনুরূপ কতগুলো কাণ্ড ঘটিয়ে রেখেছে বিভিন্ন রাজ্যে। আবার তৃণমূল যদি খুবই মহিলাদের সম্পর্কে মানে কি বলবো, একটা সত্যি তুমি বলছো যে তাহলে পঞ্চায়েত তৃণমূল মহিলা প্রধান তার এখনো হুমকি দিচ্ছে নাকি যে যদি ভোট না দেয় তাহলে মহিলাদের মানে ওখান থেকে প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেবে। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিজেপির যে প্রতিশ্রুতি তাতে সন্দেহ প্রকাশ করছো, কিন্তু 21-এ তো লক্ষ্মীর ভান্ডার করে তৃণমূল ব্যাপক সাড়া পেয়েছিল, সেখানে তোমরা কিভাবে ভোটটা আশা করছো মহিলাদের? না অয়নদা, আমি দুটো কথা বলি। প্রথমত, এই যা প্রকল্প, ঠিকই একটি প্রকল্প সফল হয়েছে, আবার এরকম 5টা তৃণমূলের প্রকল্প আমি বলতে পারি যেগুলো মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল অনেকগুলো প্রকল্প নিয়ে এসেছে বিভিন্ন নামে, সেই প্রকল্পগুলোর বেশ কয়েকটা প্রকল্প বামপন্থীদের সময়ের কাজ। যেমন ধরো, তুমি যদি এখন গুগল খোলো দেখবে স্কুলের বাচ্চা মেয়েদের সাইকেল দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই ছবি আছে। আমার কথা, আমি ওর মধ্যে যাব না। পয়েন্টটা হচ্ছে যে দুধের দাম যেভাবে বেড়েছে, আমি খুব বেসিক জিনিস বলছি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, আনাজপাতি জিনিসের দাম যেভাবে বেড়েছে, কত দিচ্ছে সরকার আর জিনিসের দাম বাড়ার ফলে কত নিয়ে নিচ্ছে, তার একটা তুল্যমূল্য বিচার তো দরকার। আর দ্বিতীয়ত হলো যে এইটা তো আস্তে আস্তে এই কথাটা চলে আসছে তো, যে ঠিক এইগুলো করছো খুব ভালো কথা, কিন্তু এটার মানে এই নয় যে তুমি আমার মর্যাদা কিনে নেবে, বা তুমি এইটা দিচ্ছ বলে শাহজাহান, শিবু, উত্তমরা যা খুশি তাই করার লাইসেন্স পেয়ে গেল, তা হতে পারে না। এই কারণে আমরা বলছি তৃণমূলটা আপদ, বিজেপিটা বিপদ। যদি সন্দেশখালির প্রশ্ন হয় তাহলে নিরাপদ হচ্ছে বামপন্থীরা। আগামী দিনে তোমাদের কি পদক্ষেপ? আগামী দিনে যে বিভিন্ন ভোট, যেমন ধরো বিভিন্ন জায়গায়, যাদবপুর কেন ধরবো তো শুধু, আমি বলছি উত্তরবঙ্গে বিজেপি অনেকটা অংশ জুড়ে রয়েছে, সেখানেই বা দাঁত ফোটাতে পারবে কি করে বামেরা? আমার ওয়ান পয়েন্ট কথা, আমাদের ওয়ান পয়েন্ট কথা, রুটি, কাপড়া, মাকান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আমরা মহিলাদেরকে বা সংখ্যালঘুদের বা অন্য কাউকে ভোট ব্যাংক হিসেবে দেখতে রাজি নই, প্রস্তুত নই। আমরা নির্দিষ্ট বিভিন্ন পিছিয়ে পড়া অংশ, পরিচিতির কারণে অপ্রেস, যদি মহিলারা হন তাহলে মহিলারা, অন্যান্য কেউ হলে তাদের এগিয়ে আনার পক্ষে, কিন্তু সেটাকে ভোট ব্যাংক হিসেবে না দেখে রুজি রুটির লড়াইটা শক্তিশালী করা, 100 দিনের কাজটাকে 200 দিন করা। আমি খুব সহজ কথা বলি অরন্দা, ধরো দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট, 100 দিনের কাজ বলে একটা প্রকল্প তৈরি হলো, ছিনিয়ে আনা হলো, মানুষ কাজ করতে শুরু করলো। দিল্লিতে বিজেপি, পশ্চিমবঙ্গে তৃণমূল, 100 দিনের কাজের প্রকল্পটা প্যাকেট হয়ে বন্ধ হয়ে বঙ্গোপসাগরে ভেসে গেল। তাহলে এই যে মানুষের রুজি রুটির প্রশ্নে দ্বিচারিতা, এইটা কেবলমাত্র একটা 500 টাকাকে 1000 টাকা করে এই ক্ষত মেরামত করা যাবে না। যেভাবে জিনিসের দাম বাড়ছে, যেভাবে তোলাবাজি, এই যে ফ্ল্যাটের তলায়, খাটের তলায় টাকা জমছে, এটা আমার তোমার টাকা, পাবলিকের টাকা, মানুষের টাকা মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, মানুষের ক্ষমতা। এই যে মাকান নিয়ে তুমি বলছো না, মাকান, এই মাকানের জন্য আজকে এই যে নির্বাচন কমিশন অভিযোগ করছে তৃণমূল, যে নির্বাচন কমিশন বাড়ি তৈরি করতে দিচ্ছে না, এমসিসি লাগু হয়ে গেছে, তার জন্য 20,000 টাকা করে দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ। এমসিসি লাগু হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশে তৃণমূল দাবি করছে। তুমি কি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন জানাও এই যে ঝড়ে? তৃণমূলের এইসবের এত ব্যাপার কি আছে? তৃণমূল কবে মাকান তৈরি করার প্রশ্নে আইনের সাহায্য নিতে গেল? মানে আইন অনুযায়ী তৃণমূল ইলেকশন কমিশন কোন ছাড়ি? তৃণমূল আইন যাই থাকুক, তৃণমূলকে বলো ওরা যেভাবে গার্ডেন নিচে বেআইনি বাড়ি বানিয়েছে ওইরকম করে ফেলতে। ওদের তো ইকবাল, ববি হাকিম ইত্যাদিদের পকেটে টাকা ঢোকা নিয়ে কথা। ওরা বাড়ি বানাবে, ইট বালি সিমেন্ট জোটাবে, সেই নিয়ে সিন্ডিকেট তৈরি করবে, সব্যসাচী দত্তরা সেই সিন্ডিকেট নিয়ে গর্ববোধ করবেন। এবং ইলেকশন কমিশন কি বললো না বললো, শোনো, পশ্চিমবঙ্গে ঘরের টাকা যেভাবে লুট হয়েছে, আবাস যোজনার টাকা, তার কোনো তুলনা হয় না। এবং এই যে বিজেপির বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোথাও কোথাও থমকে যেতে হচ্ছে কাউকে, কারণ তৃণমূল, তার কারণ পশ্চিমবঙ্গে এই চুরিটা করে বিজেপিকে 100 দিনের কাজ বা ঘরের টাকা বা মিড ডে মিল এইসব প্রকল্প সম্পর্কে, এইসব প্রকল্পে টাকা বরাদ্দ কমিয়ে দেওয়ার সাহস দিয়েছে, কারণ তৃণমূল মাঝখানে এই চুরিগুলো করেছে। ফলত মাকান তৈরিতে তৃণমূল যে পদ্ধতি নিয়েছে, গার্ডেন নিচে আমরা দেখেছি তার মর্মান্তিক পরিণতি। তুমি যে ভোট ব্যাংকের কথা বলছো, সেই ভোট ব্যাংক বাম আমল যখন ছিল, বাম আমলে ভোট ব্যাংক দেখা হতো না, শ্রমিক, কর্মচারী, শিক্ষক, বলা হতো যে এই অংশগুলোকে একেবারে ভোট ব্যাংক হিসেবেই দেখতো সিপিআইএম।
না না না, এটা কেউ বলতে পারেন। আমি আবার বলছি, সিপিআইএম এর নির্দিষ্ট কথা ছিল যে গরিব মধ্যবিত্ত মানুষ একটা রাজ্য সরকারকে ব্যবহার করে বা কয়েকজন এমপি কে ব্যবহার করে যতদূর সম্ভব তাদের আপলিফটমেন্ট, সেটার জন্য বিভিন্ন যারা এই কাজগুলো করেন তাদের তো সেক্টর ধরে কাজ করতে হয়, নির্দিষ্টভাবে মহিলাদের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য কতগুলো কাজ করতে হবে, স্বনির্ভর গোষ্ঠীগুলোর কি চেহারা, সমবায়গুলোর কি চেহারা, পশ্চিমবঙ্গে নাবালিকা বিবাহে পশ্চিমবঙ্গ 2 নম্বরে চলে গেল কেন, এই প্রশ্ন করতে হবে। খালি কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার বললে হবে না। তার মানে মহিলাদের ভোট ব্যাংক হিসেবে দেখে যারা কতগুলো চটকদারি কাজ করছে, সেটা দিল্লির 56 হোক বা কলকাতার 59, তারা আসলে মহিলাদের বা এই ধরনের, আমি বলছি যে কোনো সেকশনে তুমি যদি একটু ভিতরে যাও, রিয়েল চেহারাটা খুব ভালো নেই। আমরা আসল লড়াইটা লড়ছি রুটি রুজির পক্ষে। তোমার জন্য শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সৃজন ভট্টাচার্য যাদবপুরের প্রার্থী, তিনি ছিলেন সিপিআইএম প্রার্থী, আমার সঙ্গে ছিলেন। এবং আর একটু পরেই তাপস রায় বিজেপি প্রার্থী, কলকাতা উত্তরের প্রার্থী, তিনি আসবে, আমার সঙ্গে থাকবেন। এবং তারপরে আমরা এত তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সমালোচনা হলো, সৃজনের পক্ষ থেকে, সিপিআইএম প্রার্থীর পক্ষ থেকে, সব নিয়ে আলোচনা করব। তাপস রায় এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। তাপস দা, কেমন আছেন? ভালো আছি তাপস, তুমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনাদের নিয়েই ভালো থাকতে হবে তো। হ্যালো, নিশ্চয়ই সকলকে নিয়েই ভালো থাকতে হবে। ভোট কেমন চলছে? ভোটের প্রচার কেমন চলছে? কি বুঝছেন? কলকাতা উত্তর, আপনি উত্তর কলকাতার মানুষ, কলকাতা উত্তরের প্রার্থী। কলকাতা উত্তরের মানুষ উত্তর প্রত্যুত্তর সব দেওয়ার জন্য একদম মুখিয়ে আছে, তৈরি হয়ে রয়েছে। আমি প্রতিদিনই প্রার্থী হিসাবে যে প্রচার করার কথা, জনসংযোগ করার কথা, মানুষের কাছে যাওয়ার কথা, মানুষের কাছে ভোট ভিক্ষা করার কথা, আশীর্বাদ ভিক্ষা করার কথা, সেটা করছি। এখন এলাম সেখান থেকেই। আচ্ছা তাপস দা, আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে একটু থাকতে বলবো, কারণ বিজেপি প্রার্থী জটেই কি আটকে আছে, এইটা একটা প্রশ্ন নানা মহলে ঘুরছে, সেটা দেখাবো। সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি দার্জিলিং, বর্ধমান, দুর্গাপুর এবং তারপরে এখন আসানসোলের প্রার্থী। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, তাদের যে জায়গা ছিল সেই জায়গার পরিবর্তন হলো। এই স্টোরি দেখানোর পরে আপনার কাছে আসবো। দেখুন, দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর পর সুরিন্দর সিং আলুওয়ালিয়া, আরো এক হেভিওয়েট সাংসদের কেন্দ্র বদলে দিল বিজেপি। বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ 24-এ লড়বেন আসানসোল কেন্দ্র থেকে। আসানসোলের প্রার্থী হিসেবে প্রথমে ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি, কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগে সুর চড়ায়। বিতর্কের মাঝে পবন নিজেই ভোটে না লড়ার কথা ঘোষণা করেন। এবার সেই আসানসোলে বিজেপির প্রার্থী আলুওয়ালিয়া। 2014-এ তিনি যেতেন দার্জিলিং থেকে, 2019-এ বর্ধমান দুর্গাপুর, এবার আলুওয়ালিয়া লড়বেন আসানসোল কেন্দ্রে। এর আগে আরো 2 নেতার ক্ষেত্রে কেন্দ্র বদল করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। দিলীপ ঘোষ 2019-এ যেতেন মেদিনীপুর থেকে, হারান তৃণমূলের মানস ভূঁইয়াকে। 24-এ দিলীপ ঘোষ চেয়েছিলেন মেদিনীপুর আসন, কিন্তু দল হেঁটেছে অন্য পথে। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে টিকিট দেওয়া হয় আলুওয়ালিয়ার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে। এতে দিলীপের গলায় শোনা যায় অভিমানের সুর, যদিও শেষ পর্যন্ত মেনে নেন দলের সিদ্ধান্ত। মান অভিমানের নয়, আমাকে একজন পার্টি সৈনিক হিসাবে যে দায়িত্ব আছে সেটা আমি পালন করেছি, এটাও করব। আমাকে বলা হয়েছিল আপনার কেন্দ্র পরিবর্তন হতে পারে। আমি বলেছিলাম যে আমি যেখানে কাজ করেছি, লড়েছি, 8 বছর ধরে আছি কর্মীদের সঙ্গে, সেখানে লড়াই করতে চাই। দিলীপ ঘোষের মতোই দেবশ্রী চৌধুরীও গতবারের জেতা আসনে টিকিট পাননি। রায়গঞ্জের বদলে এবার তিনি লড়বেন কলকাতা দক্ষিণ থেকে। আমার চোখে ঠুলি পড়ানো আছে, ওটা আমি একটাই দেখতে পাই, ভারত মাতা, ভারতবর্ষ, গেরুয়া ঝান্ডা, আর আমি শুধু একটাই দেখতে পাই, পদ্মফুল। দিলীপ দেবশ্রীর পর এবার আলুওয়ালিয়ার কেন্দ্র বদল। বিজেপি
বিজেপি সূত্রে খবর, আলুওয়ালিয়া এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অনেকের মধ্যেই সংশয় ছিল। আলুওয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ক্ষোভের আঁচও পেয়েছিল দল। অভিযোগ, তাঁকে নাকি সেইভাবে দেখাই যেত না এলাকায়। শেষ পর্যন্ত কেন্দ্র বদলে আলুওয়ালিয়াকে আসানসোলের প্রার্থী করল বিজেপি। একটা যাযাবর যদি নিজের জন্মভূমিতে ফেরে তো ঠিক যেই অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আমার। এতদিন ধরে বিভিন্ন জায়গাকার মেম্বার পার্লামেন্ট হলাম, এবার নিজের জন্মভূমি আসানসোল, ওখানকার জনগণের রায় নিতে এসেছি। আমি যখন দার্জিলিং থেকে এসেছিলাম তখনও ঠিক এইরকম পোস্টার পড়েছিল, কিন্তু তার উত্তরটা জনগণ দিয়েছিল, এবার আবার দেবে। যে আমি বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট করেছি এমপি ল্যাডের টাকা। এতে অনেকেরই প্রশ্ন, কেন 3 জন হেভিওয়েট জয়ী সাংসদদের কেন্দ্র বদলে দিল বিজেপি? এটা কি বিজেপির কৌশল, নাকি চাপে পড়ে এই সিদ্ধান্ত? চাপ হলে কিসের চাপ? আমার লোক কোথায় দাঁড়াবে সেটা কি অন্য তৃণমূল ঠিক করবে? পরযাত্রী কখন রওনা দেবে, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা, সেটা কি কারা ঠিক করবে? সেটা পাড়ার লোক ঠিক করবে না কন্যা পক্ষ ঠিক করবে? আমরা ঠিক সময় ঠিক যাবো, একদম ঠিক সময় যাবে। নাম না করে উদ্দেশ্য করে যাকে সব থেকে বেশি সমালোচনা করে সেই ডায়মন্ড হারবারের রয়্যাল বেঙ্গল টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাছে দাঁড়ালে 4 লক্ষ বা 5 লক্ষ ভোটে হারবে এটা নিশ্চিত বুঝতে পেরে সে রয়্যাল বেঙ্গলের সামনে কাউকে দাঁড় করানোর মতো লোক এখনো বিজেপি দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বিজেপির রাজনৈতিক দৈন্যতা এবং তারা হারার ভয়ে কতটা পেয়েছে সেটাই বোঝা যাচ্ছে। ये डर हम लोगों को बहुत अच्छा लग रहा है। নিউজ 18 বাংলা। আবার চলে যাব তাপস রায়ের কাছে। তাপস দা, এই যে প্রার্থী জট বলা হচ্ছে, তৃণমূল দাবি করছে যে ডর লাগা হ্যায় বিজেপি কো, আপনি কি বলবেন? বিজেপি ভয় পাচ্ছে? এই 4 তারিখের পর এসব কথা আর বলবে না। অবশ্য 4 তারিখের পর এই সমস্ত কথা তৃণমূলের মুখপাত্ররা বা নেতারা বলবে না। আচ্ছা, আমাদের 543টা কেন্দ্রে মোদিজি প্রার্থী। আচ্ছা, সুতরাং কোথায় দেবশ্রী দাঁড়ালো বা কোথায় সুরিন্দর সিং আলুওয়ালিয়া দাঁড়ালো, কোথায় দিলীপ ঘোষ দাঁড়ালো, তো এটা নিয়ে ওদের এত চিন্তা কিসে? ওরা নিজে, আচ্ছা ওরা যে বহিরাগত বলে বাইরে থেকে প্রার্থী নিয়ে আসে, তিনটে পশ্চিমবাংলায় ওদের প্রার্থী নেই। দুই হচ্ছে যে বিভিন্ন জায়গায় অভিনেতা অভিনেত্রী ছাড়া আর প্রার্থী নেই। 2, 3 হচ্ছে যে বাংলায় তো একটাই দিদি, সেখানে আবার দিদি নম্বর 1-এর দরকার পড়ে কেন? আচ্ছা, যাই হোক, 294টা বিধানসভা কেন্দ্র, ওটা তো বিধানসভা নির্বাচনের সময়, কিন্তু তাপসদা এটা 42টা লোকসভা আসনে আপনি বলছেন মোদি একমাত্র মুখ। আমার প্রশ্ন হচ্ছে, আপনি খুব ভালো তৃণমূলের বিরোধিতা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কিন্তু সত্যি 24 বছর তৃণমূল করার পরে তৃণমূলের বিরুদ্ধে বলাটা কি অভ্যেস করতে পেরেছেন তাপসদা? না, এটা অভ্যেস নয়, এটা একেবারে এখান থেকে বেরোচ্ছে। আচ্ছা, তার কারণ হলো, আমি হয়তো তুমিও জানো, সাংবাদিক কুলও জানে, আমার পুরনো দলের সকলেই জানে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমি আমার কথা দলের ভেতরে এবং কখনো কখনো বাইরেও আমি বলেছি। সেগুলো কাগজেও বেরিয়েছে, টিভিতেও দেখানো হয়েছে, পাবলিক মিটিংয়ে বলেছি, কর্মী মিটিংয়ে বলেছি। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন করি। আপনি বারবার বলেছেন এই দল থেকে বেরিয়ে আসার পরে যে এত দুর্নীতি করেছে তৃণমূল, ভাবা যায় না। আপনি তো দলে ছিলেন, এতদিন সরকারে থাকার সময় আপনি ছিলেন, তখন কি বলতে পেরেছেন? পারেননি কেন? যদি না পেরে থাকেন তাহলে কি পদ পাবেন বলে বলেননি? কে বলেছে? না, কে বলেছে? ওহো, কে বলেছে আমি বলতে পারিনি, আমি তো ভুলে গেছিলাম। সেদিনকে ডক্টর উপেন বিশ্বাস, যিনি নোট নেওয়ার, যার অভ্যাস নোট রাখার প্রতিটা মিটিং এ, সারদা কাণ্ডের পর আমি প্রথম ব্যক্তি যে 2015 2 জানুয়ারি, তাহলে চিন্তা করে দেখো, আমি তো ছাড়লাম 24-এ, তাহলে 15 থেকে 24,
তাহলে এর মধ্যে যা যা ঘটনা ঘটেছে যখন যখন ঘটেছে আমি পার্টির মিটিংয়ে, কর্মী মিটিংয়ে, কোর কমিটির মিটিংয়ে বা বিভিন্ন যে সমস্ত জেলা, নিজের কেন্দ্রে, বিধানসভায় যেখানে যখন সুযোগ পেয়েছি সেখানে তখন কিন্তু আমি সোচ্চার হয়েছি। আচ্ছা তাপসদা, আপনি যে এই যে তৃণমূল ছাড়লেন, সঙ্গে সঙ্গে বিজেপির টিকিট পেলেন, বিজেপির কর্মীরা কি ভালোভাবে নিচ্ছেন আপনার কি মনে হচ্ছে? না নেওয়ার কোনো কারণ নেই, আমার এখানে কোনো সমস্যা নেই। তুমি কেন সমস্যা তৈরি করার চেষ্টা করছো? এখানে কেউ বলেছে তোমাকে বিজেপির কোনো কর্মী? কলকাতা উত্তরে কোনো বিজেপি কর্মী তো কোনো কিছু বলেনি, এবং এটা আমার কথা নয়। আচ্ছা, এটা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের কথা, তারা বিভিন্ন বৈঠকে কর্মী সভায় একথা বলেছেন। তাপসদা, সজল ঘোষ বরানগরে আপনার জায়গায় প্রার্থী হয়েছেন, সেই সজল ঘোষকে আপনার সময়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথাই শুনতে হচ্ছে। সজল ঘোষকে কটাক্ষ করছে, ব্যঙ্গ করছে তৃণমূল। না, সজলকে ব্যঙ্গ করে লাভ নেই। তৃণমূলের স্লোগান ছিল ওখানে ভূমিপুত্র, লোকাল, সেটা আর হয়নি। এখন প্রশ্ন হলো যে কর্মী যদি বাইরের থেকেও দেওয়া যেত, যেটা রাজনৈতিক কর্মী অনেকেই ছিল, অনেকের নামও উঠেছিল, ভেতর থেকেও বাইরে থেকে, তাদের থেকে করাও যেতে পারত, কিন্তু দল তো এখন সায়ন্তনীদের দল হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো সজল আমার থেকেও ভালো প্রার্থী। আমি আমার শেষ প্রশ্ন তাপসদা, যে আপনারা তো নেতারা দল বদল করেন, কিন্তু কর্মীরা তো সেই দলেই রয়ে গেছেন। এখন বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেন যে বিজেপির সেরকম সংগঠন দুর্বল। কর্মীরা দল বদল না, যদি কংগ্রেস থেকে তৃণমূলে কর্মীরা যদি ট্রান্সফার না হতো তাহলে তৃণমূল কংগ্রেস দাঁড়াতো। আচ্ছা, সেই তৃণমূল থেকে এবার বিজেপিতে কর্মী আসা শুরু হয়েছে, আরো আগামী দিনে আসবে। এবং ভোটটা, এই যে তোমরা বলো না কমিটেড ভোট, হ্যাঁ, কোনো জায়গায় ভোট কারুর কমিটেড নয়, ভোট কারুর কমিটেড। গণতন্ত্রে এই কথাটা বলাই তো অপরাধ। আর যদি তাই থাকতো তাহলে ভারতবর্ষে এবং বাংলায় গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থায় সরকার এবং বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি তাহলে তো বদলাতো না। বেশ, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তাপসদা। আমি চলে যাব কৃষাণুর কাছে। প্রথমে তৃণমূল শাসক দল রাজ্যের, তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ সৃজন ভট্টাচার্য এবং তাপস রায়ের। না, তাপসদার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই এবং তাপসদার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধাই আছে, কিন্তু তাপসদার বাড়িতে ইডি রেড করেছিল, শুভেন্দুবাবু বলেছিলেন যে চোর ধরা পড়েছে, নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত। তো মূল্যায়নটা আমাদের ছিল না, মূল্যায়নটা বিজেপিরই ছিল, শুভেন্দুবাবুর ছিল। তারপরে উনি সেই দলে গেছেন। এখন উনি ঠিক করে নিন উনি চোর কি চোর না, শুভেন্দুবাবু ঠিক করে নিন উনি চোর কি চোর না, আমাদের আলাদা করে কিছু বলার নেই এই ক্ষেত্রে। এবার আসি, সৃজন অনেকগুলো কথা বলল। সৃজন রাজনৈতিক ছেলে, অনেকগুলো কথা বলেছে, কিন্তু ভুলে গেছে খোকন সেন, মজিদ মাস্টার, তপন ঘোষ, শুকুর আলী, সুশান্ত ঘোষ, এই নামগুলো ভুলে গেছে। যে ভোট ব্যাংকের কথাও বলল। হ্যাঁ, ও বলল বামফ্রন্ট আমলের কর্মসূচি আমাদের এই তৃণমূল সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে, এবং সে উদাহরণ দিল সাইকেল, যেটা আমাদের সবুজ সাথী। আচ্ছা, বামফ্রন্ট আমলের একটা সাইকেলও কেউ কখনো দেখেছে? আমাদের সময় এত টেলিভিশন ছিল না, কিন্তু পেপার তো ছিল। কোন সাইকেল, একটা ছবি আছে, বুদ্ধদেব চালু গেছিলেন এই প্রকল্পটা, বুদ্ধবাবু চালু করে গেছিলেন। না না, নিশ্চয়ই দিয়েছেন, কিন্তু কতটা ব্যাপক, না না, খুব ভালো কথা, কিন্তু কত ব্যাপক হারে মানুষ পেয়েছে, মানুষ আদৌ পেয়েছে কিনা? আজকে মোহাম্মদ সেলিমকে সবুজ সাথী সাইকেল পড়ে যেতে হচ্ছে। এবং শেষে একটা কথা বলে দিই, যেহেতু অনেকগুলো কথা বলা হচ্ছে যে উত্তর বাংলাতে মুখ্যমন্ত্রী গেছেন, এটা ওনার দায়িত্ব, 100বার দায়িত্ব। উনি মুখ্যমন্ত্রী যখন থাকতেন না তখন এরকম ছুটে যেতেন, কিন্তু বিজেপির প্রতিনিধি ভুলে গেলেন মণিপুরের দায়িত্বটা প্রধানমন্ত্রী এখনো পালন করে উঠতে পারল না। মহিলাদের ক্ষমতায়ন নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি, তৃণমূল যা প্রশ্ন তুলছে তাই, যে বিজেপি মহিলাদের সম্মান দিতে জানে না, তাদের আবার ক্ষমতায়ন কি ভরসা রাখতে পারছে না।
এই বিজেপির আমলেই, আমি বিজেপির কথাটা পরে বলি, আমি সৃজন অত্যন্ত নারী জাতির জন্য তৃণমূল, মাফ করবেন, সিপিএম কত কিছু করেছে। আমার মনে পড়ে গেল বানতলার কথা। বানতলার ঘটনার পরে জ্যোতি বসু তদানীন্তন মুখ্যমন্ত্রী, তিনি কি মন্তব্য করেছিলেন ভুলে গেছেন সৃজন? না, সৃজন জানেন না, কারণ এখন বামেদের এখন নতুন হচ্ছে ওই ফেরাতে হাল নতুন লাল করছে, পুরনো লাল ভুলে যাও, যা গেছে তার যাক এখন হয়েছে। না, এই রাজ্যের মানুষই ভুলবে না যে এই রাজ্যের মানুষই বানতলা দেখেছে, এই রাজ্যের মানুষ ধানতলা দেখেছে, এই রাজ্যের মানুষ মরিচাপি দেখেছে। সুতরাং আমি দেবাশিসদের কাছে আসবো এবং সন্দীপের কাছে আসবো, প্লিজ সময় শেষ। আর আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছা করছে, উনি বলছেন মণিপুর, আরে সন্দেশখালী নিয়ে বলুন না। ওখানে প্রধানমন্ত্রী কখনোই মণিপুরের যারা ঘটনা ঘটিয়েছে নিন্দা জানিয়েছেন, সেখানকার মুখ্যমন্ত্রীও পাশে দাঁড়ায়নি। এখানে সন্দেশখালী সেই শাহজাহানের পাশে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছে। এটাই হচ্ছে না 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 না, একদম ভুল বল, তৃণমূল দাবি করছে। আপনি সত্যিটা বলুন নাকি আমি বলবো? হাইকোর্টের অর্ডারে গ্রেফতার করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ। আচ্ছা, আমরা বাধ্যই আমরা বাধ্য হয়েই ধরে নিলাম, অ্যারেস্ট করেছি। তো ব্রিজভূষণ শর্মাকে তো বাধ্য হয়ে অ্যারেস্ট করেছেন। এতটা বেয়াদব। তৃণমূলের 34 বছর তোলে, বিজেপিও 34 বছর তুলছে। একদম তুলতে বাধ্য, কারণ সেই 34 বছরে কখনো এই রাজ্যে পঞ্চায়েত থেকে সাংসদ পর্যন্ত জেতার পর দলবদল দেখেনি। ওই 34 বছরে কখনো দেখা যায়নি ক্যাবিনেটে থাকা মানুষজন জেল কাস্টডিতে আছে। ওই 34 বছরে এই রাজ্যে দুর্নীতি হয় সেটা কখনো দেখেনি। আরে খোকন সেনকে আপনি ধরনি তোমরা? দেবাশিস দা বলো, সে রয়েছে না, বিজন সেতু করার পর তাকে বদলি করা হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কম্পিটিশন চলছে, সিপিআইএম যা বলছে, দেখানো যাবে না যেখানে দুর্নীতির কোনো বিষয় আছে। কম্পিটিশন হচ্ছে, দুর্নীতি একটা দশক পরে এই চেহারা দেখাচ্ছে। কিসের দুর্নীতি? শেষ করুন। অশিক্ষা এবং কম্পিটিশন চলছে, দুর্নীতি নিয়ে। প্লিজ দেবাশিস দা, প্লিজ বলতে দিন। কোদাল কেলেঙ্কারি, মাটি কাটা কেলেঙ্কারি, ফিশারি কেলেঙ্কারি, অনুরোধ করছি, আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ। একমাত্র বিষয় রাস্তা আলো মানুষ দেখছে, সিপিএম এর সাথে কম্পিটিশন হচ্ছে, দুর্নীতির কম্পিটিশন হচ্ছে। সন্দেশখালীও দেখছি। না, ব্যাপারটা হচ্ছে দুর্নীতির কম্পিটিশন এখানে তো দেখছি, শুধু দুর্নীতির কম্পিটিশন না, দুর্নীতিকে ঢাকার জন্য যা কম্পিটিশন, যা করার দরকার সবগুলো করছে। আমরা যখন বলছি হাঁসখালি, সন্দেশখালি, আমরা হাতরাসও বলছি, এখানকার মণিপুরে মা বলছি, রাজস্থান বলুন না, আপনার প্রিয়াঙ্কা বাড্রা কেন এরকম ভাবে ওভারল্যাপ করলে খুব মুশকিল। সন্দীপাকে বলতে না দিলে খুব মুশকিল। আমার কিছু করার নেই, আমাদের সময় শেষ। কিন্তু কেয়া এইভাবে ওভারল্যাপ করে একজনকে মুখপাত্রকে না বলতে দেওয়া, এটা ঠিক নয় একদম। আমাদের সময় একদম বেঁধে দেওয়া আছে। তাই আজকে জনতার দরবার এখানে শেষ করছি। আমি ক্ষমা চাইছি সন্দীপার কাছে। কেয়া এই পদক্ষেপটা ঠিক নয়। তোমার বলার সময় সন্দীপা বলেননি কিছু, কিন্তু এই তর্ক বিতর্ক, রাজনৈতিক আবহাওয়া গরম, রাজনীতি গরম, এর মধ্যে আমাদের শেষ করতে হচ্ছে। আবার জনতার দরবার আগামী সোমবার